নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা ছোট গল্প সুপ্রিয়া। শুনতে থাকুন আজকের গল্প সুপ্রিয়া। ওটি একটি দুর্নামের বাড়ি। আষাঢ়ের শেষ দিকে যখন অশ্রির বুকে ঘোলা জলের ঢল নামে, তখন এই বাড়ির একটি জানলার কাছে দাঁড়ালে অশ্রির সেই পাগলা চেহারা দেখা যায়। ওটি একটি উজ্জ্বল কলকল হাসির বাড়ি, হয় বাইরের ঘরে, নয় বারান্দায়, কিংবা সামনের এক টুকরো ঘেঁষো জমির উপর ৩-৪ জন মানুষের জটলা সর্বক্ষণ মুখর হয়ে থাকে। সেই মুখরতার সঙ্গে মাঝে মাঝে উচ্চকিত হাসির হল্লা। ওটি একটি অপুরান চায়ের বাড়ি। সর্বক্ষণ স্টোভ জ্বলে, আর স্টোভের উপর ডেচকিতে জল ফোটে। পেয়ালা পিরিচের ঝনঝনানি সব সময় শোনা যায়। চাকর রামসেবক শুধু চা তৈরি করবার চাকর। ওটি একটি বাগানের বাড়ি, ওটি একটি গানের বাড়ি। যখন তখন হারমোনিয়াম বাজে, কখনো বা এসরাজ, কখনো মেয়ে গলায় বা কখনো পুরুষ গলার গানে সুরেলাও হয়ে ওঠে ওই বাড়ির বাতাস। ওটি একটি খেলার বাড়ি। ক্যারামের গুঁটির শব্দ ঠকাস ঠকাস করে ঘরের ভিতরে, এবং ঘরের বাইরে হলে ঘেঁষো জমির উপর ব্যাডমিন্টনের লাফালাফি। মসজিদ কিনারায় পেঁপে গাছের ছায়ায় ঘেরা এই ছোট্ট বাড়িটা যেন সর্বক্ষণের উল্লাস আর গুঞ্জনের এক মৌচাক। সেই উল্লাস আর সেই গুঞ্জনের মাঝখানে বসে আছে এই বাড়িরই মেয়ে, বিধু চৌধুরীর মেয়ে সুপ্রিয়া চৌধুরী। মাসের মধ্যে বিধু চৌধুরী কটা দিনই বা বাড়িতে থাকেন? বড় জোর 7-8টা দিন। অপরের কেনা বেচার কাজ করতে হলে শহর ছেড়ে দূরের যত খনির কাছে কাছে ঘোরাফেরা করতে হয়। বিধু চৌধুরী তাই করেন। জঙ্গলে ঘেরা এক একটি খনি অঞ্চলের ভিতরে ঢুকলে 5 দিনের আগে কাজ ছেড়ে ফিরে আসতে পারেন না। ফিরে আসলেই বাকি। বাড়ির এই সর্বক্ষণের উৎসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বাধাও দেন না বা বাহবাও করেন না। কর্মক্লান্ত জীবনটাকে শুধুমাত্র 2-3টি দিনের মতো একটু চুপ করে থাকবার আর ঘুমিয়ে পড়ে থাকবার আরাম পাইয়ে দিয়ে তিনি আবার বের হয়ে যান। তার এই একঘেয়ে খাটুনির পাল্লা দু চোখে দেখে তিনি সহ্য করতে পারতেন না এবং উদ্বিগ্ন হয়ে বাধা দিতেন। তিনি তো আর নেই। সুপ্রিয়ার মা মারা গিয়েছেন। সে আজ 10 বছরের আগের কথা। বিধু চৌধুরী এই সংসারের ক্ষুধা তৃষ্ণার হিসাব রাখে আর সব কাজের দায় সহ্য করে। চাকর রামসেবকের মা। এই বাড়িতে আর যারা থাকে তারা নেহাতি ছেলে মানুষ। সুপ্রিয়ার 2টি ভাই আর একটি বোন, যারা সময় মতো স্কুলে যায় কি না যায় তাও কিছু বোঝা যায় না। এই বাড়ি একটি অভাবের বাড়িও বটে। টাকা পয়সার অভাব, কিন্তু সে অভাব চোখে দেখে বুঝতে পারবে এমন সাধ্যকার। যারা বিধু চৌধুরীর কাজ কারবারের খবর রাখেন তারাই শুধু জানেন যে দেনার উপর দেনা করে দিন পার করে দিচ্ছেন বিধু চৌধুরী। একবার লাভ করলে 3বার লোকসানে পড়েন বিধু চৌধুরী। কিন্তু তবু এই ক্যারম, ব্যাডমিন্টন, হারমোনিয়াম আর চায়ের নিত্য উৎসবে আত্মহারা হয়ে আছে বিধু চৌধুরীর বাড়ি। তাই তো এই পাড়ায় আর ওই পাড়ায়, এই মকতপুর আর ওই ভাড়গুন্ডায়, আর সেই দূর পচম্বাতে পর্যন্ত নানা জনের মুখে মুখে নানা দুর্নামের গুঞ্জন ঘুরে বেড়ায়। তাই মেয়েটাকে একেবারে ওপেন জেনারেল লাইসেন্স দিয়ে দিয়েছেন বিধু চৌধুরী। টাকা পয়সা খরচ করে মেয়ের বিয়ে দেবার সাধ্য নেই তার। এখন মেয়েটা যদি নিজের চেষ্টায় মনের মতো একটি ছোকরাকে ধরে ফেলতে পারে, লোকের চোখে সন্দেহকে নিন্দা করা যায় না। বিয়ের বয়সের একটি সুন্দর মেয়ে এবং তার চারদিক ঘিরে বিয়ের বয়সের গোটা 3-4 ছেলেকে যদি প্রায় সবসময় ব্যস্ত আর উল্লসিত হয়ে থাকতে দেখা যায়, তবে সে তো সন্দেহ হবেই। হবে নাই বা কেন?
সুপ্রিয়ার জন্মদিনে, সুপ্রিয়ার বান্ধবদের উপহারের সামগ্রীতে টেবিল ভরে যায়। মিধু চৌধুরীর দুর্নাম হলো তার হতাশা এবং অক্ষমতার দুর্নাম। টাকা পয়সার অভাব আছে বলে কি মেয়েকে এইভাবে যথেচ্ছতার সুযোগ দিতে হয়? কিন্তু সত্যিকারের দুর্নাম হলো মিধু চৌধুরীর মেয়ে সুপ্রিয়ার দুর্নাম। সুপ্রিয়া যা করছে তাকে এক কথায় বলা যায় পুরুষ নিয়ে খেলা। সময় অসময় এক একটা সাইকেল ছুটে এসে গেটের কাছে থামে, তারপর ভিতরে চলে যায়। মাঝে মাঝে একটি বেবি অস্টিনও দেখা যায়। প্রথমবার সেই স্বর্গত রায়বাহাদুরের ছেলে বঙ্কিমের বেবি অস্টিন। ওদের সকলের জন্যই এখানে সুপ্রিয়ার মুখে সমান মাপের হাসি ভরা অভ্যর্থনা সব সময় তৈরি হয়ে রয়েছে। এই পাড়া আর ওই পাড়ার কত মেয়ে কত বাড়িতে বেড়াতে যায়, কিন্তু এই বাড়িতে কেউ আসে না। এমনকি সুপ্রিয়ার মাসুতো বোন শৈল 1 বছর হলো এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছে। অনেক সময় অনেকের মনের আশঙ্কা চাপা গলার আলোচনার মধ্যেই বেশ একটু উগ্র হয়ে ওঠে। ও মেয়ে বের হয়ে গেল বলে, ও মেয়ে হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি হলো বলে। প্রকৃতির প্রতিশোধ যে বেশি দিন চুপ করে থাকে না মশাই। সুপ্রিয়া চৌধুরীও কোনো বাড়িতে বেড়াতে যায় না, সময় পেলে তো যাবে। তাছাড়া পাড়ার কোনো বাড়ির মামাসিও পছন্দ করেন না যে সুপ্রিয়া তাদের বাড়িতে আসুক। আসে না সুপ্রিয়া। অন্য বাড়ির কোনো মেয়ের সঙ্গে এখন আর মেশেও না সুপ্রিয়া। অন্তত একটা ভয় থেকে কিছুটা রেহাই পায় অনেক বাড়ির মন। একটা আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করতে হয়। সুপ্রিয়ার চোখের কাছাকাছি এসে ভিড় করে যেসব তরুণ মন আর যুবক চেহারা, তাদের সুনামের গায়ে কখনো কোনো নিন্দুকের সন্দেহ বা সমালোচনার ঝালা লাগেনি। কিন্তু এদের সুনাম বিপন্ন হয়েছে, সন্দেহ আর অপবাদের বোঝা এদের মাথায় চেপেছে শুধুমাত্র এই অফুরান চায়ের আসরে এসে বসবার পর থেকে। সত্যি সত্যি লোকের ধারণায় যেসব যুবকের মতিগতি সম্বন্ধে নিন্দা ঘৃণা আছে, তাদের কাউকে আজ পর্যন্ত সুপ্রিয়া চৌধুরীর হাসি মধুর রসে উচ্ছল এই উল্লাসের মৌচাকের কাছে এসে গুঞ্জন করতে দেখা যায়নি এবং শোনাও যায়নি। সত্যি সত্যি ভালো ছেলে বলে পরিচিত সুনামের মানুষগুলি এইখানে এসে ভিড় করে। এই জন্যই তো সুপ্রিয়া চৌধুরীর নাম শুনলেই ভয় পায় অনেক পরিবারের মন। ঠিক এই জন্যই তো সুপ্রিয়ার দুর্নাম বড় তীব্র হয়ে ওঠে। মিধু চৌধুরীর ওই মেয়ে বেছে বেছে ঠিক ভালো ভালো মাথাগুলিকেই ডেকে এনে নষ্ট করে। যে পরিমল ফার্স্ট ক্লাস কলিয়ারি ম্যানেজার হবে বলে রোজ সন্ধ্যেবেলা মাইনিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে এসে বই পড়ত, সেই পরিমলকেই দেখা যায় রোজ সন্ধ্যেবেলা ওই এক টুকরো ঘেঁষো জমির উপর সুপ্রিয়ার সঙ্গে ব্যাডমিন্টন খেলছে। কেমন করে এমন অসম্ভব ভয়? অনেকে বলে যে মেয়েটা অদ্ভুত এক মিষ্টি হাসির জাল ফেলে এক একটি ভালো ছেলের মন টেনে নিয়ে এসে ওই অফুরান চায়ের ঝর্ণার মধ্যে ছেড়ে দেয়। পথে যেতে যেতে পরিমলের মতো কোনো ভালো স্বভাব, ভালো চেহারা আর ভালো অবস্থার ছেলেকে দেখতে পেলে হঠাৎ নাকি নিজে থেকে যে আলাপ করে সুপ্রিয়া, তারপর চায়ের নেমন্তন্ন করে ফেলে। জিমনাসিয়ামের পরেশ আর নেপাল কিন্তু বলে, চায়ের নেমন্তন্ন করে না ঘেঁচু করে। মিধু চৌধুরীর মেয়ে রীতিমতো অহংকারী, নিজে থেকে যেচে আলাপ করবার মতো মেয়ে সে নয়। পরিমলেরাই নিজের থেকে যেচে সুপ্রিয়ার ভাই পল্টুকে একটা বাজে কাজের ছুতো নিয়ে ডাকতে যায়। ভদ্রতা রক্ষা করবার জন্য সুপ্রিয়া ওদের চা খেতে বলে। ব্যাস, তারপর আর কি? তারপর থেকে ওরা ওদের ক্যাংলা চোখের লোভ নিয়ে সুপ্রিয়া চৌধুরীর সুন্দর মুখের হাসি দেখবার জন্য রোজই চা খেতে আসে। কে জানে কাদের কথা সত্যি। সুপ্রিয়া পথে যেতে যেতে কোনো ভদ্রলোকের গায়ে পড়ে তাকে চায়ের নেমন্তন্ন করেছে, এই দৃশ্য অবশ্য এখনো কারো চোখে পড়েনি। আর পরিমলেরাই যে কেন পল্টুর মতো একটা ছেলেকে কোনো বাজে কাজের ছুতো করে ডাকতে যাবে তাও কিছু বোঝা যায় না।
কিন্তু এটা তো খুবই স্পষ্ট করে বোঝা যায় যে সুপ্রিয়া তার হাস্যময় সুন্দর মুখের অভ্যর্থনা অবারিত করে রেখেছে। সুপ্রিয়ার মনে কোনো আপত্তি নেই, কোনো প্রতিবাদ নেই। এইসব বান্ধবদের কোনো মুখরতাকে কখনো একটুখানি ভুরু কুঁচকেও শাসন করে না সুপ্রিয়া। যেন একদল মূর্তিমান স্তব সুপ্রিয়ার মুখের দিকে তাকিয়ে হল্লা করছে, এবং সুপ্রিয়া তার মুখের সেই সুস্থির হাসির জ্যোতি নিয়ে মন্দিরেশ্বরী দেবিকার মতো নীরবে সবই শুনছে। 1 মাস বা 2 মাস সবগুলি যেন ক্লান্ত হয়ে আসে। তারপর দেখা যায় পরিমল আবার রোজ সন্ধ্যায় মাইনিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে বই পড়ছে। বিধু চৌধুরীর বাড়ির এই অফুরান চায়ের ফোয়ারা চারিদিকে তৃষ্ণার্ত পরিমলেরা আর কলরব করে না। কলরব করে অমিয়, অধীর আর শান্তিনাথ। পরিমলদের বিপন্ন সুনামের বিপদ কেটে যায়, বরং সুনাম আরো বেশি প্রশংসার গৌরব নিয়ে ছড়িয়ে পড়ে। সত্যি এরা বড় ভালো ছেলে, বড় শক্ত মনের ছেলে। বিধু চৌধুরীর ওই মেয়ের চোখের লোভ আর মিষ্টি হাসির উদ্দেশ্য পরিমলদের কাউকে স্বীকার করতে পারল না। নিশ্চয় সুপ্রিয়া চৌধুরীকে ভয় পেয়ে নয় ঠাট্টা করে ওরা সরে গিয়েছে। টাকা পয়সা খরচ না করে ভালো জামাই পেয়ে যাবেন। বিধু চৌধুরীর সেই ধূর্ত স্বপ্ন সফল হলো না, হবেও না বোধ হয়। কিন্তু সুপ্রিয়া চৌধুরীর মতিগতি সম্বন্ধে সন্দেহগুলি এরপর একেবারে একটি কঠিন বিশ্বাসের হাওয়া হয়ে ছড়িয়ে পড়তে থাকে। আর সন্দেহ করবার কি দরকার? প্রমাণ তো পাওয়াই যাচ্ছে, একেবারে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা। পরিমলেরাই আক্ষেপ করে আর বলতে গিয়ে লজ্জা পায়। সুপ্রিয়ার বাড়ির ওই অপুরান চায়ের ফোয়ারার উদ্দেশ্য যে মুহূর্তে ওরা টের পেয়েছে, সেই মুহূর্তেই ওরা পালিয়ে এসেছে। একেবারে কানের কাছে মুখ এগিয়ে দিয়ে সুপ্রিয়া স্বচ্ছন্দে যেসব কথা বলে, সেই কথা শোনবার পর কোনো ভদ্রলোকের পক্ষে আর ওখানে 1 মিনিটও বসে থাকা সম্ভব নয়, উচিতও নয়। সেদিন উশ্রীর বালিয়াড়ির উপর এক রক্ত সন্ধ্যার ছায়ার সঙ্গে সঙ্গে পূব আকাশের কোল থেকে পূর্ণ চাঁদের ছায়া যখন ছড়িয়ে পড়ল, ঠিক তখনই বিধু চৌধুরীর বাড়ির বারান্দায় চায়ের আসরে অমিয়দের উল্লাস, হাসির হল্লা, আর পাশে একটি নতুন মুখের হাসি দেখতে পাওয়া গেল। কি আশ্চর্য! শেষে সুধাংশুর মতো ছেলেও এসে ধরা দিল সুপ্রিয়া চৌধুরীর মিষ্টি হাসির কাছে। পরিমলেরা আর অমিয়রা যদি আসে এবং সুপ্রিয়া যদি ওদের ধরে আনবার চেষ্টা করে, তবে তার উদ্দেশ্যটা স্পষ্ট করে বোঝা যায়। কারণ পরিমলেরা আর অমিয়রা সকলেই অবিবাহিত যুবক, এবং ওদের বিয়ে দেবার জন্যে ঘরের মানুষ এখনো তেমন কিছু ব্যস্ত হয়ে ওঠেনি। কিন্তু সুধাংশু যে প্রায় বিবাহিত। কে না জানে হৃদয়বাবুর একমাত্র মেয়ে মাধুরীর সঙ্গে সুধাংশুর বিয়ের প্রস্তাব একেবারে পাকাপাকি সুস্থির হয়ে গিয়েছে। ছেলে নেই হৃদয়বাবুর, ওই একটি মাত্র মেয়ে, অথচ সম্পত্তি অনেক। হৃদয়বাবুর মেয়ে মাধুরী দেখতেও বেশ সুন্দর। সুধাংশুর মতো ছেলের সঙ্গে মাধুরীর মতো মেয়ের বিয়ে হলে ভালোই হয়। এই সত্যকে কে না স্বীকার করবে? হৃদয়বাবুর সম্পত্তি পাবে তার জামাই সুধাংশু, এবং সুধাংশু বিয়ের পর 3 বছরের জন্য বিলেতে গিয়ে একটা পরীক্ষা দিয়ে আসবে। এই ব্যবস্থাও একেবারে যে হিসেব করে তৈরি করে রাখা হয়েছে, সুধাংশু সবই জানে। সুধাংশুর বাবাও বড় বেশি খুশি হয়ে দিন কাটাচ্ছেন। সুধাংশুর বাবার আর্থিক অবস্থা সুবিধার নয়। টাকা পয়সার অভাবের জন্যে সুধাংশু আর 3টে বছর রিসার্চ করবার সুযোগ পেল না। বাধ্য হয়ে একটা ছোট কলিয়ারির 300 টাকা মাইনের ম্যানেজার হয়ে দিন কাটাচ্ছে সুধাংশু। আর কিছুদিন পরে হৃদয়বাবুর মেয়ের সঙ্গে যার বিয়ে হবে, এবং বিয়ের পর হৃদয়বাবুর টাকায় 3 বছরের মতো বিলেত থেকে যাকে পড়াশুনো করতে হবে, সেই মানুষ বিধু চৌধুরীর মেয়ের পাল্লায় পড়ে এই কি ভয়ঙ্কর ভুল করেছে। ওর সুনাম যে এখনই বিপন্ন হবে। ওর মতিগতির রহস্য বুঝতে না পেরে স্বয়ং হৃদয়বাবুই যে উদ্বিগ্ন হয়ে উঠবেন, হৃদয়বাবুর মেয়ে মাধুরীও কি শুনতে পাবেন না? সুপ্রিয়া চৌধুরীর চা
আর হাসি ছড়ানো কথার মায়ার কাছে মুগ্ধ হয়ে বসে থাকবে যে সুধাংশু, সেই সুধাংশুকে বিয়ে করতে মাধুরীর মনও কি বেঁকে বসবেন না? একদিন দুদিন, তারপর আরো 2 সপ্তাহ সুধাংশুকে বিজু চৌধুরীর বাড়িতে প্রতি সন্ধ্যায় যেতে দেখা যায়। এবং এত ভালো ছেলে সুধাংশুকেও লোকের মনে সন্দেহগুলি আর ক্ষমা করতে পারে না। সুধাংশুর দুর্নামের গুঞ্জন প্রথমে মৃদু মৃদু, তারপরে একেবারে মুখর হয়ে ছড়িয়ে পড়ে। পথে যেতে যেতে সুপ্রিয়ার সঙ্গে সুধাংশুর কোনোদিন সাক্ষাৎ হয়নি, এবং সুপ্রিয়াও গায়ে পড়ে সুধাংশুকে চা খেতে বলেনি। সুপ্রিয়ার ভাই পল্টুকে ম্যাজিক শেখাবার উদ্দেশ্য নিয়ে অমিয়র মতো একটা ছোট করে বিজু চৌধুরীর বাড়িতে আসেওনি সুধাংশু। সত্যি সত্যি একটা কাজের দায় এক সন্ধেবেলা হঠাৎ এসে বিজু চৌধুরীর বাড়ির বারান্দায় এসে দাঁড়িয়েছিল সুধাংশু। রাম সেবক নয়, নিজের হাতে চায়ের কাপ নিয়ে এসে সুধাংশুর হাতের কাছে এগিয়ে দেয় সুপ্রিয়া। চা খাওয়া শেষ হওয়া মাত্রই চলে যাবার জন্য উঠে দাঁড়ায় সুধাংশু। সুপ্রিয়া বলে, না, আর আপনার সময় নষ্ট করব না। সুপ্রিয়া বলে, না, আর আপনার সময় নষ্ট করব না। সুপ্রিয়া নিজেই একটু সময় নষ্ট করে সুধাংশুর সঙ্গে কথা বলতে বলতে গেট পর্যন্ত আসে। আর একদিন এসে চা খাবার জন্য সুধাংশুকে অনুরোধ করতে ইচ্ছে করে। হাসি মুখে চট করে এই সামান্য অনুরোধটুকু করে ফেললেই তো হয়, কিন্তু হাসতে গিয়ে পার গম্ভীর হয়ে যায় সুপ্রিয়ার চোখ দুটো। অনুরোধটা মুখের কাছে এসেও বারবার আটকে যায়। তবে শেষ পর্যন্ত অনুরোধ করেই ফেলে সুপ্রিয়া, আপনি কি আর একদিন একটু সময় নষ্ট করতে পারবেন? সুধাংশু হাসে, আর একবার এসে চা খাবার জন্য? সুপ্রিয়া বলে, হ্যাঁ, বুঝেই তো ফেলেছেন। সুধাংশু বলে, বেশ, আসবো। চলে যায় সুধাংশু। অমিয়র হাতের এসরাজ আবার সুর ছড়াতে আরম্ভ করে, কিন্তু যার গলার গানকে আপন করে কাছে ধরে রাখবার জন্য অমিয়র এসরাজের এই আকুলতা, সে কোথায়? যেন এই উল্লাসের ছন্দ ভেঙে দিয়ে সুপ্রিয়া অন্য কোনো একটা কাজের ব্যস্ততায় ঘুরঘুর করছে। ঠিকই অনুমান করেছে অমিয়রা। ভিতরের বারান্দার উপর বসে এখন ব্যস্তভাবে কাপড়ের বান্ডিল খুলছে সুপ্রিয়া। নোটগুলি রুমালে বাঁধছে, পল্টুকে হাঁক দিয়ে ডাকছে, মন্টুকে নতুন প্যান্টটা পরিয়ে দেখছে। সংসারের কাজের জন্য যেন হঠাৎ মায়া উতলে উঠেছে সুপ্রিয়ার মনে। অমিয় তার এসরাজ থামায়। এই কয়েক মিনিটের ঘটনার মধ্যে একটা নতুন বিষয়ের রহস্য যেন ফুটে উঠছে। চুপ করে বসে বোধ হয় তাই দেখতে থাকে অমিয়দের মনের চোখ, যে সুপ্রিয়া কোনোদিনই অমিয়দের কাউকে নিজের হাতে চায়ের কাপ এনে চা খেতে অনুরোধ করেনি, সেই সুপ্রিয়া আর যে বেশ স্বচ্ছন্দে আর খুশি খুশি হয়ে নিজের হাতে চায়ের কাপ নিয়ে সুধাংশুর হাতের কাছে তুলে ধরল, সুধাংশুর সঙ্গে গেট পর্যন্ত এগিয়েও গেল। এই যে সুপ্রিয়ার বড় বেশি ভদ্রতা। কোনোদিন পরিমলের মতো মানুষকেও গেট পর্যন্ত এগিয়ে দিতে আসেনি সুপ্রিয়া। সুধাংশুর সঙ্গে কথাও তো বলেছে সুপ্রিয়া, কে জানে কি কথা, আর কেমন করে যেন হেসে হেসে কথাগুলি বলেছে সুপ্রিয়া। অমিয়দের চোখ মূল সন্দেহ করেনি। 1 সপ্তাহ যেতে না যেতেই 3 বার সুধাংশুকে চা খেতে আসতে দেখে শুধু সুধাংশুকে ভালো করে চিনতে পেরেছিল অমিয়রা, কিন্তু তখনও বুঝতে পারেনি যে সুপ্রিয়াকেই ভালো করে চিনে ফেলবার দরকার হয়ে পড়েছে। 10টা দিন পার হতেই অমিয়রা বেশ ভালো করে চিনে ফেলল সুপ্রিয়াকে। সুপ্রিয়ার গানের সঙ্গে এসরাজ বাজাবার জন্য বিতার আশা না করাই ভালো। সুধাংশু আসা মাত্র সব ভুলে যায় সুপ্রিয়া। আরো অদ্ভুত, সুধাংশুকে যেন চিফ গেস্টের মতো বিশেষ আদর আর বিশেষ সম্মানে তুষ্ট করবার জন্য সবার ভিড়ের হাসি এবং হল্লা থেকে একটু দূরে সরিয়ে ঢাকে সুপ্রিয়া। অমিয়রা যখন বাইরের ঘরের ভিতরে, সুধাংশু তখন বারান্দার চেয়ারে। অমিয়রা যখন বারান্দায়, সুধাংশু তখন সামনের ঘেঁষো জমির উপরে বেতের মোড়ার উপর। অমিয়দের চোখের সামনে সুপ্রিয়ার মুখ
সব সময় এবং শুধুই হাস্যোচ্ছল। কিন্তু সুধাংশুর চোখের সামনে সুপ্রিয়ার সেই মুখই তো মাঝে মাঝে বেশ গম্ভীর, আর চোখ দুটি তো বেশ শান্ত। আর বেশি দিন নয়, মৃদু চৌধুরীর বাড়ির গরম চায়ের ঝর্ণার উত্তাপ আর সহ্য করতে না পেরে অদৃশ্য হয়ে গেল অমিয়রা। এবং তারপর বেশি দিন নয়, অমিয়দের আতঙ্ক, আক্ষেপ আর অস্বস্তি ভরা নিঃশ্বাসের রটনায় এই সত্য জানতে আর কারোরই বাকি থাকে না যে বেচারা অমিয়রা পালিয়ে আসতে পেরে বেঁচেছে, কিন্তু সুধাংশুর বোধহয় বাঁচবার আশা নেই। এই অভিযোগের প্রমাণও স্বচক্ষে দেখা যায়। মৃদু চৌধুরীর বাড়ির সেই উল্লাসের মৌচাক ভেঙে গিয়েছে। একেবারে গুঞ্জনহীন একটা স্তব্ধতা। না ক্যারাম, না হারমোনিয়াম, না ব্যাডমিন্টন, সবই যেন উল্লাস হারিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু দুটি মূর্তি, সুধাংশু আর সুপ্রিয়া, কখনো ঘরের ভিতর, কখনো বা বারান্দায়, এবং প্রায়ই চুনের দাগ আঁকা ব্যাডমিন্টন লনের ঘাসের উপরে, দুটি বেতের মোড়ার উপরে মুখোমুখি বসে। কে জানে কিসের গল্প করে ওরা দুজন। হাতে একটা পাখা নিয়ে সুপ্রিয়া যেদিন সুধাংশুকে বাতাস করবার জন্য হঠাৎ মোড়া থেকে উঠে দাঁড়ালো, সেদিন যেন এক পলকে চমকে ঘুম ভেঙে গেল সুধাংশুর। সুধাংশু আশ্চর্য হয়ে বলে, এ কি করছো তুমি? সুপ্রিয়া গম্ভীর মুখ নিয়েই বলে, আমার যা ভালো লাগছে তাই করছি। সুধাংশু ব্যস্তভাবে উঠে দাঁড়ায়। তুমি না বুঝে ভুল করছো সুপ্রিয়া, তুমি নিজেরই ক্ষতি করছো। সুপ্রিয়া বলে, নিজের ক্ষতির কথা ভাবি না, ভাববার দরকার নেই। পাখা থামিয়ে কি যেন ভাবে সুপ্রিয়া, তারপর আরো জোরে হাত চালিয়ে, যেন অদ্ভুত এক গম্ভীর মনের বেপরোয়া উল্লাসে পাখার বাতাস ছড়াতে থাকে সুপ্রিয়া। তারপর বলেই ফেলে, আপনি আর এখানে চা খেতে আসবেন না, এই তো ভয়। সেই ভয়ের জন্য তৈরি হয়েই আছি। দু চোখ বন্ধ করে এবং আর একটু ভয় পেয়ে কিছুক্ষণ পাখার বাতাস সহ্য করে সুধাংশু, তারপর চলে যায়। হয়তো এই বাড়ির গেটের কাছে সুধাংশুর ছায়া আর দেখা দিত না কোনো দিন। সুপ্রিয়া চৌধুরীর হাতের এগিয়ে দেওয়া চায়ের কাপ আর ওই পাখার বাতাসের সংকল্প স্পষ্ট করে বুঝে ফেলতে আর একটুও দেরি হয়নি। তবু কিন্তু সুধাংশুকে আসতে হলো একদিন, মৃদু চৌধুরীর বাড়ির চায়ের জন্য তৃষ্ণার্ত হয়ে নয়, সুপ্রিয়ার হাতের পাখার বাতাসকে ধিক্কার দেবার জন্যই মনের জ্বালা নিয়ে ছুটে আসে সুধাংশু। সুধাংশুর জীবনের একটা ক্ষতি হতে চলেছে, এবং সেই ক্ষতির কারণ হলো সুপ্রিয়া। সুধাংশু বলে, তুমি যে নিতান্ত একটি দুর্নামের মেয়ে, এই কথা আমি জানতাম না, এবং জানতাম না বলেই তোমার যত ছল আর নেমন্তন্নের পাল্লায় পড়ে এখানে এসে দুর্নাম কুড়িয়েছি। সুপ্রিয়া বলে, এই কথা বলবার জন্যই কি এসেছেন? সুধাংশু বলে, বলতে এসেছি, তুমি আমার যা ক্ষতি করবার তা তো করলেই, কিন্তু আর কারোর ক্ষতি করো না। ভদ্রলোকের মেয়ে, একটু ভদ্রভাবে সুখী হতে চেষ্টা করো। সুপ্রিয়া বলে, আপনার কি ক্ষতি হলো বুঝতে পারছি না। সুধাংশু বলে, হৃদয়বাবু আমার দুর্নাম শুনে ভয় পেয়েছেন, বাবার কাছে এসে বলেই গিয়েছেন যে তিনি এখন বেশ কিছুদিন দেরি করতে চান। আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন কিনা সেটা আর একবার ভেবে দেখতে চান। সুপ্রিয়া বলে, বিয়ের কথা কি আগেই ঠিক হয়ে গিয়েছিল? সুধাংশু বলে, হ্যাঁ, সবই ঠিক ছিল। বিয়ের পর বিলেত গিয়ে পড়াশুনো করবার একটা ব্যবস্থাও ঠিক হয়েছিল। তার জন্য হৃদয়বাবু টাকা দেবেন কথা বলে দিয়েছিলেন। সুপ্রিয়া দুই অপলক চক্ষুর তীব্র আগ্রহ নিয়ে শুনতে থাকে সুধাংশুর এই ধিক্কার আর অভিযোগ। তারপর শান্তভাবে প্রশ্ন করে, যদি আমি আপনার সুনাম রটিয়ে দিতে পারি, তাহলে বিয়ে ভেঙে যাবে না তো? সুধাংশুর মুখের হাসিতে যেন কঠোর একটা শ্লেষ শিউরে ওঠে। তুমি আমার সুনাম বাঁচিয়ে তুলবে? কিছু বলবার না থাকলেও এইরকম বাজে কথা বলতে হয় না, অন্তত আমার কাছে বলে কোনো লাভ নেই। সুপ্রিয়া বলে, কেন বলুন তো? আমি তোমাকে চিনেছি। চলে যায় সুধাংশু।
এরপরে আর বোধহয় একটা মাসও পার হয়নি যেদিন নসরির বুকে মরা আষাঢ়ের ঢল নেমেছিল। এর মধ্যে অদ্ভুত এক ঘটনাও ঘটে গিয়েছে। হৃদয়বাবু এসে সুধাংশুর বাবার কাছে ক্ষমা চেয়ে গিয়েছেন। সুধাংশুর মতো ছেলের মতিগতি সম্বন্ধে তার যে ভুল সন্দেহ হয়েছিল, সেই ভুলের জন্য তিনি লজ্জিত, অনুতপ্ত, দুঃখিত। সুধাংশুর বিপন্ন সুনাম আবার নতুন করে আরো প্রশংসার গৌরবে মহীয়ান হয়ে এই পাড়া আর ওই পাড়ার প্রায় সব বাড়ির মুখে মুখে বেজে উঠছে। এই মাসের মধ্যেই কোনো একটি ভালো দিনে সুধাংশুর সঙ্গে মাধুরীর বিয়ে চুকিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন হৃদয়বাবু। সুধাংশুর বাবাও বলেছেন, তবে তাই হোক। কিন্তু কি আশ্চর্য, আর কদিন পরে হৃদয়বাবুর মেয়েকে বিয়ে করে এবং তারও কিছুদিন পরে যার বিলেতে চলে যাবার কথা, সেই সুধাংশু ধীরে ধীরে এক মেঘলা সন্ধ্যায় আস্তে আস্তে হেঁটে মিজু চৌধুরীর বাড়ির বারান্দার উপর এসে দাঁড়ায়। বাইরের একটি তক্তপোষের উপর বাক্সবন্ধ হারমোনিয়াম, তারই উপর একটি খোলা বই, এবং সেই খোলা বইয়ের উপর কপাল উপর করে দিয়ে যেন ঘুমিয়ে আছে সুপ্রিয়া। চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে সুধাংশু। ওই তো সেই দুর্নামের মেয়ে, যে মেয়ে নিজের বুকে ইচ্ছে করে আরেক দুর্নামের চুরি বসিয়েছে। কিন্তু তবু কেমন চুপটি করে আর শান্তটি হয়ে স্বচ্ছন্দে ঘুমোচ্ছে। আস্তে আস্তে হেঁটে এগিয়ে যায় সুধাংশু। সুপ্রিয়ার মাথার কাছে এসে দাঁড়ায়। আস্তে আস্তে ডাকে, সুপ্রিয়া। চমকে উঠলেও মুখ তুলতে পারে না সুপ্রিয়া। সুধাংশু বলে, বেশ তো, সময় দিচ্ছি, ভালো করে চোখ মুছে নিয়ে তারপর তাকাও। মুখ না তুলে সুপ্রিয়া বলে, আপনি আপনি আজ আবার কেন এলেন? সুধাংশুর গলার স্বর যেন আবার এক দুঃসহ বিস্ময়ের জ্বালায় তপ্ত হয়ে বেজে ওঠে। আমার সুনাম রটেছে আবার, কিন্তু তোমার কি লাভ হলো সুপ্রিয়া? আপনার ক্ষতি হলো না, এই লাভ। সুধাংশু চেঁচিয়ে ওঠে, কিন্তু এরকম জঘন্যভাবে তুমি আমার সুনাম রটালে কেন? ছি ছি, কে বললে আমি আপনার সুনাম রটিয়েছি? সুধাংশু ক্রুদ্ধ স্বরে যেন ধিক্কার দিয়ে বলতে থাকে, মাধুরীর মেজদির কাছে গিয়ে গল্প করেছে কে? তুমি আমার হাত চেপে ধরেছিলে একদিন, আর আমি ঘেন্না করে তোমার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছি। এই অদ্ভুত বাজে মিথ্যে কথা কে নিজের মুখে এসে এসে বলে এসেছে মাধুরীর মেজদির কানের কাছে? মিথ্যে কথা ঠিকই, কিন্তু বড় দুর্নামের মেয়ে, দুর্নাম তাতে এমন কিছু বাড়েনি। আমার কোনো ক্ষতি হয়নি সুধাংশুবাবু, অথচ আপনার লাভ হলো। সুপ্রিয়ার মুখের দিকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সুধাংশু। চোখ দুটো যেন হঠাৎ পিপাসিতের মতন ছলছল করে ওঠে। সুপ্রিয়ার মুখটা করুণ হয়ে ওঠে। আপনি আমাকে ক্ষমা করুন। কি ক্ষমা করব? আমার মিথ্যা কথা। কেমন করে ক্ষমা করব? সুপ্রিয়া হাসে। আজ শেষবারের মতো চা খেয়ে আর রাগ না করে চলে যান। মুখ ঘুরিয়ে চোখ লুকিয়ে ব্যস্তভাবে চা আনবার জন্য উঠে দাঁড়ায় সুপ্রিয়া, কিন্তু চলে যেতে পারে না। হাত বাড়িয়ে সুপ্রিয়ার একটি হাত শক্ত করে ধরে ফেলে সুধাংশু। সুপ্রিয়া চমকে ওঠে, ভয় পায়, চোখ তুলে তাকাতে পারে না। আপনি কেন ভুল করছেন? সুধাংশু বলে, তোমার একটা মিথ্যে গল্প আমার হাত ধরেছিল, কিন্তু আমি সত্যি সত্যি তোমার হাত ধরলাম। বিশ্বাস না হয় তাকিয়ে দেখো ভালো করে। তারপর অশ্রির বুক প্লাবিত করে আরো কয়েকবার আষাঢ়ের ঢল নেমেছিল, এবং বিধু চৌধুরীর বাড়ির এই ঘরের জানালার কাছে বসে সেই প্লাবন দেখে একা একা নীরবে হেসেছিল সুপ্রিয়ার জল ভরা চোখ। এবং তারপর আর বেশি দিন নয়, বিধু চৌধুরীর এই বাড়ির দিকে তাকাতে গিয়ে পথের লোক বুঝতে পারে ওটি একটি বিয়ের বাড়ি।